রাত তখন 2:50 পুরো চৌধুরী মেনশন যখন নিঝুম, ঠিক তখনই আজলানের স্টাডি রুমের বাতাস ভারী হয়ে উঠল। আজলান তখন ফোনের ওপাশে জনের সাথে ড্রাগন গ্রুপের কোনো এক সিক্রেট ডিল নিয়ে কথা বলতে ব্যস্ত। ঠিক তখনই ঘরের এক কোণের অন্ধকার চিরে ধীর পায়ে এগিয়ে এলো এক ছায়ামূর্তি। এলিনা। তার চোখে তখন শুধুই প্রতিশোধের আগুন, আর হাতে একটা চকচকে ধারালো ছুরি। কথা বলতে বলতে হঠাৎ আজলানের হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। আজলান যেই না নিচু হয়ে ফোনটা তুলতে গেল, ঠিক সেই সেকেন্ডে এলিনার হাতের ছুরিটা আজলানের পিঠ ঘেঁষে চলে গেল। একটুর জন্য ছুরিটা তার গায়ে লাগেনি। আজলান ছিটকে সরে গিয়ে হা হয়ে তাকিয়ে রইল এলিনার দিকে। এলিনা দমে না গিয়ে আবারও বন্য পশুর মতো ছুরিটা নিয়ে মারতে গেলে আজলান এক ঝটকায় তার হাতটা ধরে ফেলে। শক্ত মোচড়ে ছুরিটা ফ্লোরে ছিটকে পড়ে গেল। এলিনা এবার হিংস্র বাঘিনীর মতো চিৎকার করে বলল, ছাড় আমার হাত। কি ভেবেছিস তুই লিফটে আমার সাথে যা করেছিস তার জন্য তোকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আজলানের ভেতরের হিংস্র হায়না এবার জেগে উঠল। সে এক হ্যাচকা টানে এলেনাকে নিজের কাছে টেনে নিয়ে তার চুলের মুঠি শক্ত করে ধরে বলল, মোর দিয়ে মাছটা দেখে এসছিস? নিজের জানের প্রতি এত কম বয়সে মায়া কমে গেছে তোর, হেলেনা? এলেনা ব্যথায় মুখ কুঁচকে গেলেও তার চোখ দিয়ে আগুন ঝরছিল। সে চিৎকার করে বলল, ছাড়ো না ভাই। প্রাক্তন স্ত্রীকে কথায় কথায় এভাবে স্পর্শ করছেন, তা কি আপনার ওই উড বি ওয়াইফ রয়না জানে? হ্যাঁ, এখন তো আমার মনে হচ্ছে আপনার চরিত্রেই সমস্যা আছে। এলেনার মুখে চারিত্রিক সমস্যা শব্দটা শোনা মাত্র আজলান রাগে অন্ধ হয়ে তার চুলের মুঠি আরো জোরে টেনে ধরল। এলেনা এবার আর ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে সব সীমানা পেরিয়ে আজলানের পুরুষত্বে আঘাত করে বসল। সে চেঁচিয়ে বলল, নিজেকে পুরুষ ভাবা বন্ধ করুন আরসলান চৌধুরী। যদি সত্যিকার অর্থে পুরুষ হতে, তবে 15 বছর বয়সের একটা নিষ্পাপ মেয়ের উপর ওভাবে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়তেন না। যদি পুরুষ হতেন তবে বিয়ের পরের দিন কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতেন না। আপনি যদি পুরুষ হন তবে পুরো পুরুষ জাতটাকে অপমান করা হবে। বিগত 7 বছরের জমানো সবচেয়ে বড় একটা কুৎসিত সত্যটা এলিনা এক লহমায় আজলানের মুখের উপর ছুঁড়ে মারল। কথাটা শোনা মাত্র আজলানের পুরো শরীর যেন জমে বরফ হয়ে গেল। সে এক ঝটকায় এলিনার চুলগুলো ছেড়ে দিয়ে এক পৈশাচিক ভাঙা হাসি হাসল। সে এলিনার 2 বাহু শক্ত করে চেপে ধরে কাপা গলায় বলল, হ্যাঁ, আমি পুরুষ নই, কারণ আমি নিজের স্ত্রীকে নিজের সর্বনাশের নেশার ঘরে স্পর্শ করেছিলাম। আমি পুরুষ নই কারণ আমি দেশ ছেড়ে চলে গিয়ে তোকে প্রতিটা সেকেন্ড ছায়ার মতো অনুসরণ করেছি, তোকে আগলে রেখেছি। সেদিন তোকে সাবধান করেছিলাম না অন্য কোনো পুরুষের কাছে যাবি না, আর তুই কি করলি? ডিরেক্ট ওই আবিরের সাথে এঙ্গেজমেন্ট করার স্বপ্ন দেখিস। আজকে তোর সেই স্বপ্ন আমি দেখাচ্ছি। আজলান এই কথা বলেই জানোয়ারের মতো এলেনাকে টেনে নিয়ে গেল দরজার চিপার কাছে। এলেনার কোমল হাতের আঙুলগুলো দরজার চিপায় রেখে সে সজোরে চেপে ধরল। আ এলেনার তীব্র আকাশফাটা ব্যথায় নিজের হাত চেপে ধরে ফ্লোরে বসে পড়ল। আজলান তার উপর ঝুঁকে পড়ে কুটিল হেসে বলল, আমি কাপড়ে হলেও তোকে আমার সাথেই থাকতে হবে না। যতদিন তোর এই বুকে শেষ নিঃশ্বাস আছে, তুই আজলান চৌধুরীর খাঁচাতেই বন্দি থাকবি। এলেনা তখন ব্যথায়, অপমানে আর তীব্র ক্ষোভে কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়ে বলল, আই উইশ আপনার যদি কোনো নিজের বোন থাকতো আর তাকেও যদি কেউ বিয়ের রাতে ওভাবে ফেলে চলে যেত তবে বুঝতেন। এলেনার মুখ থেকে নিজের বোনের নামে এই জঘন্য অভিশাপটা বের হওয়া মাত্রই আজলানের মস্তিষ্কের শেষ শিরাটাও যেন ছিঁড়ে গেল। নিজের বোনকে সে কতটা ভালোবাসে তা সেই জানে। আজলান আর নিজেকে ধরে রাখতে পারল না। এতক্ষণ পর্যন্ত হওয়া সমস্ত আঘাতের চেয়েও এক ভয়ঙ্কর অমানসিক থাপ্পড় বসালো আজলান এলিনার ফর্সা গালে। সেই এক থাপ্পড়ের তীব্রতায় এলিনা ছিটকে গিয়ে শক্ত ফ্লোরের উপর পড়ে গেল। আঘাতটা এতটাই জোরালো ছিল যে পড়ার সাথে সাথেই এলিনার নাক দিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত ঝরতে লাগলো। আজলান সিংহের মতো গর্জে বলে উঠল, কুত্তার বাচ্চা, আমার বোনের ব্যাপারে সব নোংরা কথা বলার সাহস তুই কোত্থেকে পেলি? আজকে আমি তোকে মেরেই ফেলবো। এই কথা বলেই আজলান এক ঝটকায় নিজের প্যান্টের চামড়ার বেলটা খুলে ফেলল। সে বেলটা হাতে নিয়ে মুচড়ে ধরে হিসিয়ে বলল, বড্ড বেশি ছাড় দিয়েছি তোকে আমি, তাই তোর এত নাটক। আজ তোর সব তেজ আমি পিটিয়ে বের করবো। ভারী বেল্টের প্রথম আঘাতটা গিয়ে পড়ল এলেনার হোয়াইট টপ পরা পিঠের উপর।
এলেনা ব্যথায় শিউরে উঠল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে একবারের জন্য আজলানের কাছে প্রাণ ভিক্ষা চাইল না, একটা মিনতিও করল না। বরং নিজের ভেতরের চৌধুরী বংশের তেজ ধরে রাখতে সে নিজের ঠোঁটের উপর দাঁত দিয়ে সজোরে চেপে ধরল, যাতে মুখ থেকে কোনো কান্নার আওয়াজ বের না হয়। বেল্টের একের পর এক আঘাতে এলিনার পিঠের চামড়া ফেটে রক্ত জমতে লাগলো। নিজের ঠোঁট এত জোরে কামড়ে ধরে রাখার কারণে লিফটে কেটে যাওয়া এলিনার ঠোঁটটা আবারও ফেটে গেল এবং সেখান থেকে নতুন করে রক্ত পড়তে লাগলো। রক্তে তার মুখ আর ফ্লোর ভিজে যাচ্ছে, তাও এলিনা পাথরের মতো চোখ বন্ধ করে সব সহ্য করে গেল। বেশ কিছুক্ষণ পর এলিনাকে এভাবে রক্তাক্ত আর নিস্তেজ হতে দেখে আজলানের হাতের বেল্টটা আপনা আপনি ফ্লোরে খসে পড়ল। তার নিজের হাত কাঁপছিল, বুকটা ধকধক করছিল, কিন্তু নিজের ইগো আর রাগের কারণে সে সেটা প্রকাশ করল না। আজলান এলিনার রক্তাক্ত অবয়বের দিকে তাকিয়ে অত্যন্ত নিষ্ঠুর ও ঠান্ডা গলায় বলল, হেলেনা, তোর সাথে আজ পর্যন্ত আমি যা যা করেছি তার কোনো একটার জন্য আমি বিন্দুমতো অনুতপ্ত নই। তুই আমার ছেলে আর আজীবনে আমারই থাকবি। তাই নরক যন্ত্রণা সহ্য করেই হোক আর ভালোবেসেই হোক। মেঝেতে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় এলিনাকে ওভাবেই ফেলে রেখে আজলান আর এক সেকেন্ডও দাঁড়ালো না। সে হনহন করে ঘর ছেড়ে বাইরে চলে গেল। আর ওদিকে ফ্লোরের উপর নিজের নাকের আর ঠোঁটের রক্তে মিশে যেতে যেতে এলিনা চৌধুরী চোখ মেলে অন্ধকারে মনে মনে বলল, আরজলান চৌধুরী, আজ থেকে শুধু ধ্বংসের শুরু হবে। স্টাডি রুমের সে অভিশপ্ত মেঝে থেকে এলিনা যখন নিজের রক্তাক্ত শরীরটা টেনে তুলল, তখন তার পুরো পৃথিবীটা দুলছিল। ভাঙা আঙুল আর পিঠের চামড়ার ফাটা তীব্র যন্ত্রণায় শরীরটা টালমাটাল অবস্থায় নিয়ে সে কোনো মতে দেয়াল ধরে ধরে নিজের রুমে ফিরে গেল। প্রতিটি পদক্ষেপে তার শরীর চিরে কান্না আসছিল। রুমে ঢুকেই সে বিছানার উপর আছড়ে পড়ল। কাঁদতে কাঁদতে একসময় শরীরের অমানসিক ব্যথা আর মানসিক যন্ত্রণায় এলিনা সম্পূর্ণ অচেতন হয়ে পড়ল। অতিরিক্ত রক্তপাত আর ক্ষতের তীব্রতায় কিছুক্ষণের মাঝেই তার শরীর পুড়ে তীব্র জ্বর চলে এলো। ভোর 4:30। চারপাশে তখনও কুয়াশায় ঢাকা, আলো ফোটেনি। এলিনার রুমের দরজাটা নিঃশব্দে ঠেলে ভেতরে প্রবেশ করল ডক্টর আজলান চৌধুরী। তার এক হাতে ফার্স্ট এড বক্স, অন্য হাতে মলম আর তীব্র ব্যথানাশক ইঞ্জেকশন। কয়েক ঘন্টা আগের সে রাগী হিংস্র মাফিয়াটার চোখে এখন কোনো অহংকার নেই। সেখানে খেলা করছে এক চিলতে অপরাধ বোধ আর তীব্র ছটফটানি। বিছানায় এলিনাকে ওভাবে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আজলান ধীর পায়ে এগিয়ে গেল। এলিনা সম্পূর্ণ জ্ঞান হারিয়ে জ্বরের ঘোরে কাঁপছে। আজলান আর এক মুহূর্ত নষ্ট না করে এলিনার এই সুযোগটা নিল, কারণ জ্ঞান থাকা অবস্থায় এলিনা তাকে নিজের শরীরের একটা সুতো ছুঁতে দেবে না। সে অত্যন্ত সতর্কতায় ধীর মমতায় এলিনার গায়ের হোয়াইট টপটা খুলে দিল। টপটা সরাতেই আজলানের চোখের সামনে ভেসে উঠল এক নারকীয় দৃশ্য। তার হাতের বেল্টের আঘাতে এলিনার ফর্সা মসৃণ পিঠের চামড়া ফেটে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে আছে। নিজের করা এই বর্বরতার প্রমাণ দেখে আজলানের বুকের ভেতরটা এক মুহূর্তে ধরফর করে উঠল। তার হাত কেঁপে উঠল, চোখ বেয়ে টপটপ করে অশ্রু ঝরে পড়ল এলিনার পিঠে। সে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না চেপে ধরল। প্রথমে একটা ভেজা তুলো নিয়ে এলিনার পিঠের জমাট বাঁধা রক্ত আর ধুলোবালি অত্যন্ত নিখুঁতভাবে পরিষ্কার করে ফেলল আজলান। ঠান্ডা পানির স্পর্শে এলিনা ঘুমের ঘড়ি যন্ত্রণায় হালকা কেঁপে উঠল। আজলান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এলিনার পিঠের প্রতিটি ক্ষতবিক্ষত দাগের উপর নিজের তপ্ত ঠোঁট ডুবিয়ে দিল। পরম অনুতাপে, ভালোবাসায় সে প্রতিটি দাগে আলতো করে চুমু দিতে লাগলো আর চোখের জলে এলিনার পিঠ ভাসিয়ে দিল। এরপর সে আলতো হাতে এলিনার পুরো পিঠে ঠান্ডা মলমটা লাগিয়ে দিল, যাতে জ্বালা পোড়া কমে যায়। সিলিং ফ্যানের হালকা বাতাসে মলমটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সে এলিনার ফিটে ফু দিতে লাগলো। পিঠের কাজ শেষ করে আজলান এলিনাকে সোজা করে শুয়ে দিল। তার নাকের আর ঠোঁটের কোণে লেগে থাকা শুকনো রক্তের দাগগুলো কটন বার দিয়ে নিখুঁতভাবে পরিষ্কার করে দিল। লিফটের পর আজ আবারও ফেটে যাওয়া এলিনা সেই ফোলা ঠোঁটটার উপর আজলান নিজের দু ঠোঁটের হামলা চালালো। অত্যন্ত আলতো গভীর এক চুমু খেল সে। এলিনার কপালে হাত দিয়ে দেখলো জ্বর একটু কমে আসছে। আজলান এলিনার অবশ হাতটা নিজের মুখের কাছে এনে তার আঙুলের চুমু খেয়ে ফুফিয়ে উঠে মনে মনে বলতে লাগলো,
আরেকটু সহ্য করো সুইটহার্ট, আর সামান্য একটু দিন। আমি আমার লক্ষ্যের একদম কাছাকাছি আছি। ওই ড্রাগন গ্রুপ পুরো নেটওয়ার্ক ধ্বংস করার আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বাস করো সুইটহার্ট, হে আজলান চৌধুরী তোকে ছাড়া কোনোদিন কাউকে ভালোবাসেনি, আর কোনোদিন বাসবও না। শুধু তোকে এই মাফিয়াদের হাত থেকে বাঁচিয়ে রাখতে তোকে নিজের থেকে দীর্ঘ 7টা বছর দূরে রেখেছি। তবে দূরত্ব আর বেশি দিন নয়, বড্ড ক্ষণস্থায়ী সুইটহার্ট। খুব শীঘ্রই সব শেষ করে তোকে আবার আমার বুকে টেনে নেব। আজলান এলিনাকে আবার নিজের নাইট ড্রেসটা পরিয়ে দিল, চাদরটা গলা পর্যন্ত টেনে দিল। ভোর হওয়ার আগেই সে রুম থেকে বের হয়ে গেল, কারণ সে চায় না এলিনা ঘুম থেকে উঠে তার এই ভালোবাসার রূপটা দেখুক। অতীত আর বর্তমানের এই লুকোচুরি খেলা আর কতদিন চলবে সে নিজেও জানে না। ভোরের আলোয় ক্ষতের দাগ ও এক নতুন জেদ সকালের জানলা পর্দা কোলে তীব্র রোদের আলো এসে পড়ে এলিনার চোখের উপর। আলো চোখের উপর পড়তেই তার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলতেই কাল রাতের সে নারকীয় অত্যাচারের কথা মনে পড়ে শরীরটা শিউরে উঠল তার। এলিনাও সতর্কতায় বিছানায় একটু নড়েচড়ে ওঠার চেষ্টা করল, কিন্তু আশ্চর্য, কাল রাতে পিঠে যে কামড়ানোর মতো তীব্র জ্বালাপোড়া আর অবশ করা ব্যথা ছিল, এখন তার কিছুই নেই। বরং পিঠ জুড়ে একটা ঠান্ডা আরামদায়ক অনুভূতি ছড়িয়ে যাচ্ছে। এলিনা হাত বাড়িয়ে নিজের ঠোঁট আর নাকে হাত দিল। সেখানে কোনো জমাট বাঁধা রক্ত নেই, বরং ঠোঁটের ফোলা ভাবটা অনেকটা কমে গেছে। এলিনা বিছানা ছেড়ে ধীরপায়ে উঠে ওয়াশরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গায়ের চাদর আর নাইট ড্রেসের কলারটা একটু সরিয়ে নিজের পিঠের দিকে তাকাতেই সে স্তব্ধ হয়ে গেল। তার পিঠের প্রতিটি বেল্টের আঘাতে অত্যন্ত নিখুঁতভাবে অ্যান্টিসেপটিক মলম লাগানো। এলিনা আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে উঠল। আজলান চৌধুরীর এই দ্বিমুখী আচরণ বোঝার মতো বুদ্ধি তার আছে। সে এক ঝটকায় ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তার মনে কোনো কৃতজ্ঞতা কাজ করলো না, বরং আজলানের প্রতি ঘৃণা আর প্রতিশোধের আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। কি ভেবেছিস তুই আরজুলান চৌধুরী? রাতে পশুর মতো পিটিয়ে বেল্ট দিয়ে চামড়া ফাটিয়ে ভোরে এসে মলম লাগিয়ে দিবি আর এলিনা চৌধুরী তোকে ক্ষমা করে দেবে? এত সস্তা ভাবিস আমাকে? এলিনা নিজের হাতটা মুঠো করে আয়নার সামনেই কসম কাটল। তুই আমার শরীর ভেঙেছিস আরজলান, কিন্তু আমার তেজ ভাঙতে পারিসনি। তোর এই ছোঁয়া, তোর এই মলম আমি নিজের শরীর থেকে আজকেই উপড়ে ফেলবো। এলিনা দ্রুত শাওয়ারটা ছেড়ে দিল। পিঠের মলম ধুয়ে ফেলার জন্য সে ঠান্ডা পানির নিচে গিয়ে দাঁড়ালো। ক্ষত জায়গায় পানি লাগতেই তীব্র ব্যথায় তার মুখ দিয়ে একটা গোঙানি বের হয়ে এলো, কিন্তু সে সরল না। চোখের পানি আর শাওয়ারের পানি একাকার হয়ে মিশে যেতে ঠান্ডা পানির শাওয়ার শেষে শরীর থেকে আজলানে দেওয়া মলমের শেষ চিহ্নটুকু ধুয়ে ফেলল এলিনা। পিঠের ক্ষতগুলো পানির স্পর্শে তখনও তীব্র জ্বলছে, কিন্তু তার চেয়েও 1000 গুণ বেশি জ্বলছে তার ভেতরের প্রতিশোধের আগুন। তোয়ালে দিয়ে শরীর মুছে নিজেকে সামলে নিয়ে সে সোজা তার ফোনটা হাতে নিল। এলিনা আর কোনো লুকোচুরি চায় না। আজলান চৌধুরীকে সবচেয়ে বড় আঘাতটা কোথায় দিলে সে ভেঙে যাবে, এলিনা তা খুব ভালো করেই জেনে গেছে এতদিনে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি কল দিল মেয়র আবরার ফাহাদকে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই এলিনা নিজের গলার স্বর সম্পূর্ণ শক্ত করে বলল, আমি চাই তোমাকে এবার আর দূরে নয় আবরার। আরজলান চৌধুরীর হাত থেকে মুক্তি পেতে আমার তোমাকে দরকার। আমি তোমাকে বিয়ে করতে রাজি। ওপাশে আবরার ফাহাদ তখন খুশিতে উন্মত্ত হয়ে উঠল। আজলানের হাতে মার খাওয়ার পরেও তার সেই অমানসিক বর্বরতার সাক্ষী হয়েও এলিনার তেজ বিন্দুমাত্র কমেনি, বরং আজলানকে চরম শিক্ষা দিতে সে আরো বড় আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। আজলানের হাতে আরো বেশি মার খেতে নিজের জীবন ধ্বংস করতেও তার আপত্তি নেই, যদি তাতে আজলান চৌধুরীর অহংকার ধুলোয় মিশে যায়। সকাল 10:10 চৌধুরী ভিলার ডাইনিং টেবিলের তখন এক থমথমে পরিবেশ। নীলিমা চৌধুরী, সাজ্জাদ চৌধুরী আর আরিয়ান গম্ভীর মুখে ব্রেকফাস্ট করছে। ঠিক তখনই আজলান নিজের চিরচেনা ব্ল্যাক শার্ট পরে চুলগুলো ব্যাক ব্রাশ করে এসে চেয়ার টেনে বসলো। তার চোখ দুটো কাল রাতের অনিদ্রা আর কান্নায় কিছুটা লালচে হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে এলিনা সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং স্পেসে এসে দাঁড়ালো। তার ভেজা চুলগুলো পিঠ ছড়ানো, ঠোঁটের কোণে আজলানের দেওয়া সেই কাটার দাগটা স্পষ্ট। এলিনা সরাসরি আজলান আর ডাইনিং টেবিলের বাকি সবার উদ্দেশ্যে স্পষ্ট ও উচ্চ স্বরে ঘোষণা করল,
মম, বাবা, তোমরা সবাই শোনো। আমি আগামী সপ্তাহে মেয়র আবরার ফাহাদকে বিয়ে করছি। এই বাড়িতে আজই আমার বিয়ের জন্য আবরার ফাহাদ আসবে। সবকিছু ঠিক থাকলে এবার আমার বিয়ে কেউ আটকাতে পারবে না। এলেনার মুখ থেকে আবরার ফাহাদকে বিয়ে করছি শব্দটা বের হওয়া মাত্রই ডাইনিং টেবিলের সবার হাত থেকে চামচ খসে পড়ল। নীলিমা চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন, আর আজলান তার হাতের কাচের জুসের গ্লাসটা এক সেকেন্ডে তার হাতের মুঠোয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কাচের টুকরো ঢুকে তার নিজের হাত দিয়ে রক্ত পড়তে লাগলো, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। আজলান চেয়ার ছেড়ে এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার চাহনি তখন ক্ষুধার্ত, হিংস্র হায়নার মতো ভয়ঙ্কর। সে এলিনাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে এমন চাহনিতে তাকিয়ে রইল। আজলান দাঁত কিরমির করে এলিনার দিকে এক কদম এগিয়ে এসে কামড়ের মতো গলায় বলতে যাবে, তোর এত বড় সাহস এলেনা, যদি আমার শত্রুর। ঠিক তখনই চৌধুরী বিলার মেইন গেট ঠেলে ভেতরে এসে হাজির হলো রায়না। হাতে দামি ডিজাইনার ব্যাগ, পরনে ওয়েস্টার্ন ড্রেস। সে অত্যন্ত চড়া সুরে মুখে এক কৃত্রিম মিষ্টি হাসি ফুটিয়ে ডাইনিংয়ের দিকে এগিয়ে এসে বলল, হাই এভরিওয়ান, আজলান বেবি, আই এম ব্যাক। তুমি রাশিয়া থেকে কবে ফিরলে? আর এই ডাইনিং টেবিলে এত সকাল সকাল কিসের এত চেঁচামেচি হচ্ছে শুনি? রায়নার এই আকস্মিক এন্ট্রিতে পুরো ডাইনিংয়ের মোড় এক সেকেন্ডে ঘুরে গেল। আজলানের হিংস্র চোখ দুটো এবার এলেনা থেকে সরে রায়নার উপর গিয়ে পড়ল। এলেনা নিজের ঠোঁটের কোণে এক কুটিল হাসি ফুটিয়ে আজলানের দিকে তাকালো। দুই শত্রুর মাঝে এবার চৌধুরী বিলার ভেতরেই শুরু হতে যাচ্ছে এক চরম ধ্বংসাত্মক খেলা। সকাল 10:30। চৌধুরী বিলার ডাইনিং স্পেসের বাতাস তখন যেন এক অদৃশ্য বারুদের স্তূপে রূপ নিয়েছে। এলিনার আবরার ফাহাদকে বিয়ে করার এই আকস্মিক ঘোষণায় একমাত্র আজলান চৌধুরীরই তীব্র আপত্তি ছিল, কিন্তু টেবিলের বাকি আর কারো কোনো তাতে সমস্যা ছিল না তেমন। নীলিমা চৌধুরী আর সাজ্জাদ চৌধুরী আজলানের উপর এলিনার চরম ক্ষোভের কারণ জানেন, তাই তারা চুপচাপ সব দেখছিলেন। অন্যদিকে রায়না তো মনে মনে খুশিতে নাচছিল। এলিনা বিদায় হওয়া মানে আজলানের উপর তার একছত্র অধিকার প্রতিষ্ঠা হওয়া। ঠিক তখনই চৌধুরী ভিলার মেইন গেটের বাইরে পরপর 3টে কালো প্র্যাডো গাড়ি এসে ব্রেক কষল। গাড়িটা দরজা খুলে দেওয়ার আগেই ড্রয়িং রুমের প্রধান ফটক ঠেলে ভেতরে প্রবেশ করলো স্বয়ং মেয়র আবরার ফাহাদ। অ্যাক্সিডেন্ট রাতে তার ডান হাতটা প্লাস্টার করা অবস্থায় গলার সাথে ঝোলানো, কিন্তু তার মুখে বিজয়ের এক অহংকারী হাসি। আর ঠিক পেছনেই গটগট করে ভেতরে এলেন আবরারের প্রভাবশালী চাচা আর বডিগার্ডদের হাতে সাজানো 4-5 রকমের নামি ব্র্যান্ডের মিষ্টির বক্স। আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই, নীলিমা ভাবি। আবরারের চাচা ড্রয়িং রুমে পা রাখতেই বেশ চওড়া গলায় অভিবাদন জানালেন। আজকে সকাল সকাল নীলিমা নিজেই আপনাকে ফোন করে শুভ সংবাদটা দিল, তাই আর দেরি করলাম না, একেবারে মিষ্টিমুখ করাতে আর বিয়ের পাকা কথা বলতেই চলে এলাম। আবরার ফাহাদ ড্রয়িং রুমের কার্পেট মারিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। সোফায় অলরেডি বাঘের মতো বসেছিল ডক্টর আজলান চৌধুরী। তার হাতে কাচের টুকরো লেগে রক্তাক্ত, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আবরার সোজা সে আজলানের ঠিক মুখোমুখি সোফাটায় বসলো। শোধ তুলতেই যেন সে আজলানের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে নিজের বাঁ পাটা ডান পায়ের উপর তুলে বেশ আয়েশ করে বসলো। তার বসার ভঙ্গিটাই বলে দিচ্ছিল, হ্যাঁ, তুই রাশিয়ান মাফিয়া হয়েও আজ আজলান চৌধুরীর সামনে বসে তোর জানকে আজ আমি তোর ডেরায় এসেই কেড়ে নিচ্ছি, আর তুই কিচ্ছু করতে পারবি না। আজলান চৌধুরীও এক চুল দমার পাত্র নয়। মুখোমুখি বসে থাকা আবরার এই স্পর্ধা দেখে তার ঠোঁটের কোণে এক পৈশাচিক খুনে হাসি ফুটে উঠল। সে নিজের রক্তাক্ত হাতটার পরোয়া না করে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে নিজের ডান পাটা বাম পায়ের উপর তুলে বসল। তার বুট জুতোটা ঠিক আবরারের মুখের সোজাসুজি পজিশনে রইল। আজলানের চোখের মনি দুটো তখন যেন জীবন্ত দুটো তলোয়ার, যা এক পলকে আবরারের বুক খুঁড়ে দিতে পারে। দুই চরম শত্রুর এক পায়ের উপর পা তুলে মুখোমুখি বসার যুদ্ধ দেখে ড্রয়িং রুমের বাকি সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসার জোগাড়। রায়না পরিস্থিতি বেগতিক দেখে আজলানের পাশে গিয়ে বসে তার রক্তাক্ত হাতটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করে আহ্লাদে সুরে বলল, ও গড বেবি, তোমার হাত দিয়ে তো ব্লাড জমা বেঁধে গেছে। কার উপর রাগ করে হাত কাটলে তুমি? আজলান এক ঝটকায় রায়নার হাতটা সরিয়ে দিল।
তার চোখ তখনও আবরারের উপর স্থির। এলিনা সিঁড়ির কড়ায় দাঁড়িয়ে দুই পুরুষের এই অহংকারের লড়াই দেখছিল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত তৃপ্তির হাসি। আজলান চৌধুরীকে এই নরক যন্ত্রণায় ছটফট করতে দেখাটাই তো ছিল তার আসল উদ্দেশ্য। আবরার আজলানের চোখের দিকে তাকিয়ে নিজের প্লাস্টার করা হাতটা একটু নাড়িয়ে ব্যঙ্গ করে বলল, কি ডক্টর, মিষ্টি খাবেন না? মুখটা এত কালো করে রেখেছেন কেন? তোমার প্রাক্তন বউয়ের বিয়ে বলে কথা, একটু তো হাসো। এখনো তো মেহেন্দি, হলুদ, শপিং, বিয়ে, বাচ্চা দেখা বাকি। এত রাগলে চলে ডাক্তারবাবু? আবরার ফাহাদের এই চরম তাচ্ছিল্য ভরা অহংকারী হাসি আর এলিনার মুখে অন্য পুরুষের ঘরণী হওয়ার তৃপ্তি, সব মিলিয়ে আজলান চৌধুরীর মাথার রগগুলো যেন একে একে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। তার চওড়া বুকটা রাগে কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। হাতের তালু থেকে টপটপ করে তাজা রক্ত ফ্লোরের কার্পেটে মিশে যাচ্ছে, কিন্তু ভেতরের আগুনটা যে এই রক্তের চেয়েও অনেক বেশি উত্তপ্ত। আজলান খুব ভালো করেই জানে, সে যদি আর এক সেকেন্ডও ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকে তবে আইন, সমাজ বা ড্রাগন গ্রুপের মিশন সবকিছু ধুলোয় মিশিয়ে সে নিজের হাতে আবরার ফাহাদকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। আর এলিনা, তাকে হয়তো এই ড্রয়িং রুমের মাটিতেই জ্যান্ত পুঁতে ফেলবে। নিজের ভেতরে সেই আদিম হিংস্র মাফিয়া জানোয়ারটাকে কোনো মতে সামলাতে আজলান এক ঝটকায় পায়ের উপর থেকে পা নামিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। সে অত্যন্ত দ্রুত পায়ে হনহন করে ড্রয়িং রুম ছেড়ে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা রায়না আজলানের এই রণচণ্ডী রূপ দেখে নিজের ন্যাকামি না কমিয়ে খপ করে আজলানের ডান হাতটা চেপে ধরল। আরে আজলান বেবি, এভাবে রাগ করে কোথায় যাচ্ছ? শোনো না। গেট লস্ট। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পশুর মতো এক হুঙ্কার দিয়ে আজলান নিজের হাতটা এক হ্যাচকা টানে ছাড়িয়ে নিল। তার সেই অমানসিক ধাক্কার তীব্রতা সহ্য করতে না পেরে রায়না ছিটকে গিয়ে সোফার কোণে ধপাস করে পড়ে গেল। রায়নার দামি ডিজাইনের ব্যাগ হাত থেকে ছুটে মেঝেতে আছাড় খেল, কিন্তু আজলান সেদিকে একবার ফিরেও তাকালো না। সে ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে যেতে গেল। একটু পরেই ওপরতলা থেকে আজলানের রুমের দরজাটা সজোরে বন্ধ হওয়ার বিকট আওয়াজ এলো। আর এদিকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা এলিনা চৌধুরী এতক্ষণ ধরে আজলানের এই ছটফটানি, তার এই হেরে যাওয়া আর নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর পুরো তামাশাটা খুব কাছ থেকে দেখছিল। আজলান উপরে চলে যেতেই এলিনা ড্রয়িং রুমের কোমর পরিবেশটা হালকা করতে বেশ চড়া সুরে হেসে উঠল। সে আবরার আর তার চাচার দিকে তাকিয়ে অত্যন্ত মিষ্টি ও স্বাভাবিক গলায় কথা বলতে বলতে আজলানের ওই চলে যাওয়ার পথের দিকে তাকালো। এলিনার ফর্সা মুখে তার কাল ছুঁয়ে যাওয়া ঠোঁটের কোণে আর চোখের মনিতে তখন এক পৈশাচিক ও আদিম আনন্দের রেখা ভেসে উঠল। যে আজলান চৌধুরী নিজেকে এই শহরের ঈশ্বর ভাবত, যে আজলান চৌধুরীর কথায় কথায় এলিনার উপর নিজের দানবীয় শক্তি আর অধিকার দেখাতো, আর সে আজলানকে নিজের চোখের সামনে জীবন্ত কয়লার মতো পুড়তে দেখল। এই প্রথম এলিনা অনুভব করলো আজলানের শরীরে আঘাত করার চেয়ে তার পুরুষের অহংকারে আঘাত করার আনন্দটা কতখানি ভয়ঙ্কর আর মধুর হতে পারে। আবরার ফাহাদ আজলানের এই অপমান দেখে নিজের প্লাস্টার করা হাতটা নিয়ে এই সোফায় হেলান দিয়ে এক পৈশাচিক তৃপ্তির হাসি হাসল। সে এলিনাকে লক্ষ্য করে বলল, তাহলে অ্যালিনা, বিয়ের তারিখটা 7 দিন পরে ফাইনাল তো? এলিনা আজলানের রুমের দরজার দিকে নিজের শেষ চাউনিটা নিক্ষেপ করে আবরারের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আবরার, 7 দিন পরে আমাদের বিয়ে। সিঁড়ি বেয়ে ঝড়ের গতিতে উপরে এসে আজলান নিজের রুমের দরজাটা লক করেই এক পূর্ণ জানোয়ারের মতো গর্জে উঠল। তার ভেতরের মাফিয়া ডন এত বড় অপমান কোনোদিন হজম করেনি। রাগে অন্ধ হয়ে সে রুমের একের পর এক দামি শোপিস, ল্যাম্প আর ফার্নিচার লাথি ও হাত দিয়ে আছাড় মেরে ভাঙতে শুরু করল। ভেঙে যাওয়া ফার্নিচারের টুকরো আর কাচের উপর দাঁড়িয়ে সে কিরমির করে এলিনাকে উদ্দেশ্য করে চিবিয়ে চিবিয়ে বলল, তুই শুধু আমার এলিনা, শুধু আমার। কসম খোদার, আজকে তুই অন্য পুরুষের হাত ধরে আমাকে যে অপমানটা করলে তার প্রতিটা হিসেব আমি সুদে আসল উসুল করে ছাড়ব। কথাটা শেষ করেই আজলান নিজের সর্বশক্তি দিয়ে ঘরের শক্ত কংক্রিটের দেয়ালে এক সজোরে ঘুষি মারল। দেয়ালে তার হাতের রক্তাক্ত দাগ বসে গেল, কিন্তু ঠিক তখনই আজলান আচমকা থেমে গেল। তার ষষ্ঠেন্দ্রিয় বলে উঠল,
ঘরের আশপাশে কেউ আছে। সে এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই দেখল এক পলকের জন্য একটা ছায়ামূর্তি দরজার পাশ থেকে আড়াল হয়ে গেল। এলিনা সে এতক্ষণ উপরে এসে আজলানের এই পাগলামো আর ঘর ভাঙার তামাশা দরজার আড়াল থেকে দেখছিল। এলিনাকে ওভাবে লুকিয়ে পালিয়ে যেতে দেখে আজলান নিজের ঠোঁটের কোণে এক কুটিল রহস্যময় হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, তুই কোন লেভেলের বান্তের বাচ্চা আল্লাহ মালুম। নিজে আমাকে রাগের আগুনে পড়িয়ে অঙ্গার বানিয়েছিস, আর এখন দূর থেকে সে আগুন দেখার মজা নিতে চলে এসছিস। সমস্যা নেই সুইট হার্ট, আমি তোকে এখন কিচ্ছু করব না। উড়ন্ত পাখি তুই, যত ইচ্ছে ডানা মেলে ওর। তোকে একটু ছাড় দিয়েছি ঠিকই, কিন্তু আজলানের খাঁচা থেকে চিরতর মুক্তি তোকে আমি কখনোই দেব না। এইটুকু বলেই আজলান এক পৈশাচিক ও আত্মবিশ্বাসী হাসি হাসল। সে নিজের রক্তাক্ত বোতাম ছাড়া ব্ল্যাক শার্টটা শরীর থেকে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে খালি গায়ে ধপাস করে বেডের উপর শুয়ে পড়ল। তার চোখে তখনও সিলিংয়ের দিকে ফিক্সড। মনে মনে সে পরশুর বিয়ের আসর ধ্বংস করার ছক করছে। ওদিকে করিডোর দিয়ে নিজের রুমের দিকে হেঁটে যেতে যেতে এলিনাও আপন মনে বিড়বিড় করে বলছিল, খচ্চর খবিশ হলে কি হবে, শরীরটা তো একদম দানবীয় বানিয়েছে। ধুর, না চাইতেও আমার নিজের চোখ দুটো আমার সাথে বিশ্বাসঘাতকতা করে বসে। কেন যে ওই জালেমের ওই সুঠাম শরীরের দিকে বারবার চোখ চলে যায়। নিজের মনের এই অবাধ্য অনুভূতিতে নিজেই বিরক্ত হয়ে এক ঝটকায় মাথা ঝাঁকিয়ে এলিনা হনহন করে নিজের রুমে চলে গেল। আজলানের ওই পেশিবহুল খালি শরীরের দৃশ্যটা কেন যেন তার অবচেতন মন থেকে কিছুতেই মুছছিল না। দৃশ্যপট এবার ঢাকা থেকে এক লহমায় বদলে চলে গেল সুদূর রাশিয়ার এক বরফ ঢাকা স্বেচ্ছাতে অন্ধকার আন্ডারওয়ার্ল্ড টর্চার সেলে। রুমটা এতটাই অন্ধকার যে সেখানে দিনের আলো পৌঁছায় না। শুধু উপরে একটা ভাঙা ঘুলঘুলি দিয়ে এক টুকরো ক্ষীণ আলো এসে মেঝের উপর পড়েছে, আর সেই আলোর দিকে তৃষ্ণার্ত চাতক পাখির মতো চোখ মেলে তাকিয়ে আছে এক হতভাগী মা এশা আয়াত। বিগত কয়েকটা বছর ধরে সেখানে বন্দি, শুধু তার সন্তানকে একটা পলক চোখের দেখার জন্য। সে নিজের ভেতরে বেঁচে থাকার ইচ্ছেটাকে কোনো মতে টিকিয়ে রেখেছে। ঠিক তখনই ভারী বুটের শব্দ তুলে লোহার দরজাটা কর্কশ আওয়াজ করে খুলে সে অন্ধকার রুমে প্রবেশ করল একটা মানুষ নামের জানোয়ার। দরজাটা খোলার আওয়াজে আর সেই চিরচেনা সুবাস পেয়েই এসা মনে মনে বুঝে গেল এটা কে। ভালোবাসার মানুষ বলে কথা, হাজারো অন্ধকারের মাঝেও তার উপস্থিতি না চিনে এসা যাবেই বা কোথায়। জানোয়ারটা রুমে ঢুকেই গম্ভীর গম্ভীর কণ্ঠে ডাকলো, এশা হায়াত। এসা কোনো ধরনের নড়চড় করলো না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। পাথরের মূর্তির মতো সে আলোর দিকেই তাকিয়ে রইল। জানোয়ারটা এবার একটু দমে গিয়ে তার গলার স্বর নরম করে সেই বহু পুরনো দিনের প্রেমের টোনে ডেকে উঠল, আমার হায়াতি, একটু তাকাও না প্লিজ। দেখো, তোমার জন্য আজ এক বিশেষ উপহার নিয়ে এসেছি। হায়াতি শব্দটা শোনা মাত্র এশা হায়াত এবার সত্যি সত্যি ঘাড় ঘুরিয়ে তাকালো। তার তাকানো মাত্রই সে যা দেখলেও তার জন্য সে বিগত এতগুলো বছর ধরে প্রতিটি সেকেন্ড নরক যন্ত্রণা সহ্য করে অপেক্ষা করছে। সেই জানোয়ারটা আজ একা আসেনি, তার কোল আলো করে শুয়ে আছে এশা হায়াতের কলিজার টুকরো, তার ছোট্ট নিষ্পাপ মেয়েটা। এশা আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে পাগলের মতো এক ছুটে গিয়ে জানোয়ারটার কোল থেকে নিজের মেয়েকে এক ঝটকায় কেড়ে নিল। সে তার কলিজার টুকরোকে বুকে জড়িয়ে ধরে পুরো মুখে, কপালে, গালে অনবরত চুমুতে ভরিয়ে দিতে লাগলো। এতদিন যে সন্তানকে সে শুধু কাগজের ছবিতে দেখে চোখের জল ফেলেছে, আজ তাকে সচক্ষে নিজের বুকে জড়িয়ে ধরে এশার খুশির কোনো ঠিকানা রইল না। এশা নিজের মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে উঠল। কিন্তু বাচ্চাটা এত হুলস্থুলের মাঝেও নড়ল না। সে তখনও এক গভীর ঘুমে মগ্ন। আর ঘুমানোরই কথা, কারণ এই জানোয়ারটা তাকে নিয়ে আসার আগেই হাইডোজে ঘুমের ওষুধ খাইয়ে অবশ করে এনেছে। মেয়ের দিকে তাকিয়ে থাকা সেই জানোয়ারটা এবার অত্যন্ত অপরাধ বোধ নিয়ে ধীর পায়ে এশার কাছে এগিয়ে এলো। সে এশার একটা হাত নিজের মুঠো ধরে কাঁপানো গলায় বলল, প্লিজ মেরি হায়াতি, আমায় ক্ষমা করে দাও। আমি ভুল করেছি তোমার সাথে, বড্ড বড় পাপ করেছি আমি। এ কথা বলতে বলতে সে নিজের গালে নিজের সজোরে থাপ্পড় মারতে লাগলো, ঠাস ঠাস করে।
এসা কোনো কথা না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আর তখনই ঘটল আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। রাশিয়ার অন্যতম ত্রাস ড্রাগন গ্রুপের ওনার স্বয়ং শাহরিয়ার এসে এক ঝটকায় সোজা এশার পায়ের সামনে হাঁটু গেড়ে আছড়ে পড়ল। সে দুহাতে এশার কোমর জড়িয়ে ধরে এশার পেটে নিজের মুখ গুজে এক অবোধ শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো। এশার চোখ দিয়ে তখনও নোনা জল ঝরছে। তার ভেতরের সমস্ত অতীত, চোখের পানি আর সেই পুরনো তীব্র ভালোবাসা আজ একাকার হয়ে তার পায়ের সামনে নতজানু হয়ে বসে আছে। শাহরিয়ারের এই অনুতাপ দেখে এশার মনটা যেন একটু গলে গেল। সে কাঁদতে কাঁদতেই অত্যন্ত কোমল গলায় বলল, তুমি মুখ তোলো শাহরিয়ার, এভাবে পায়ে পড়ো না। শাহরিয়ার কাঁদতে কাঁদতে চোখ লাল করে মুখ তুলে তাকালো। এশার হাত দুটো নিজের গালে চেপে ধরে বলল, সত্যি করে বলো হায়াতি, তুমি আমায় মনে মনে ক্ষমা করেছো তো? তুমি আমায় ক্ষমা না করলে যে আমি মরে যাব। আমার বড্ড ইচ্ছা রে হায়াতি, তুমি আমি ধুমধাম করে আবার বিয়ে করব। তোমার সাথে আমার একটা ছোট্ট সুন্দর সংসার হবে। তোমার জীবনের প্রতিটা ক্ষত, প্রতিটা কষ্টকে আমি আমার এই ভালোবাসায় ভুলিয়ে দেব। আমাদের এই ছোট্ট মেয়েটার খেলার জন্য আর একটা ছোট্ট ভাই উপহার দেব ওকে। আমাকে আর একটা মাত্র ছোট্ট সুযোগ দাও না আমার হায়াতি। শাহরিয়ারের এই আকুলতা দেখে এশার নিজেকে দূরে রাখতে পারল না। সেও মেঝেতে শাহরিয়ারের মুখোমুখি বসে পড়ল। এশা কাঁদতে কাঁদতে শাহরিয়ারের কপালে নিজের কপাল ঠেকাল। দুজনের তপ্ত নিঃশ্বাস এক হয়ে গেল। এশা চোখ দুটো বন্ধ করে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলতে লাগলো, তুমি তো জানো শাহরিয়ার, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার জন্যই তো আমি নিজের পরিবার ছেড়েছি, ঘর ছেড়েছি। তোমার সামান্য কষ্টও যে আমার সহ্য হয় না। এতক্ষণ পর্যন্ত চোখ বুঝে অত্যন্ত মায়াবী ও ভালোবাসার চেনা সুরে কথা বলছিল এশা, কিন্তু পরক্ষণেই এশার গলার স্বরটা কেমন যেন বদলে গেল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হিমশীতল ও কুটিল হাসি ফুটে উঠল। এশা আবারও বলতে শুরু করলো, আমি তোমার ওই মায়াবী প্রেমে সত্যিই বড্ড বোকা ছিলাম শাহরিয়ার। তবে এখনও যদি আমাকে আগের মতোই বোকা ভাবছো, তাহলে আসলে তুমি নিজে কত বড় বোকা তা তুমি নিজেও জানো না। কথাটা শেষ করেই এক ঝটকায় নিজের চোখ দুটো মেলল এশা। তার সেই চোখের মণি দুটো এখন আর কোনো প্রেমিকার নয়, সেখানে জলজল করছে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন আর তীব্র চাতুর্য। শাহরিয়ার এশার এই রূপ দেখে এক সেকেন্ডে থমকে গেল। এশার চোখের সেই শীতল প্রতিশোধের আগুন আর মুখের তাচ্ছিল্য ভরা কথা শুনে শাহরিয়ার কিছু বুঝে ওঠার আগেই এশা নিজের সর্বশক্তি দিয়ে শাহরিয়ারের বুকে এক সজোরে লাথি বসিয়ে দিল। আকস্মিক এই ধাক্কায় রাশিয়ার অন্যতম মোস্ট ওয়ান্টেড মাফিয়া শাহরিয়ার ছিটকে গিয়ে শক্ত ও নোংরা ফ্লোরের উপর আছড়ে পড়ল। মেঝেতে পড়ার সাথে সাথেই শাহরিয়ার চোখের সেই অনুতাপ আর প্রেমের মায়া এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। তার হিমশীতল চোখ দুটোতে মুহূর্তের মধ্যে নরকের আগুন জ্বলে উঠল। সে ফ্লোর থেকে এক হিংস্র বন্য পশুর মতো লাফিয়ে উঠে এক থাবায় এশার গলার টুটি চেপে ধরে দেয়ালে ফিসে ফেলল। শাহরিয়ার আঙুলগুলো এশার গলায় দেবে যাচ্ছিল। সে দাঁত কিরমির করে বিষাক্ত সাপের মতো ফিসফিসিয়ে বলল, খুব বেশি সাহস দেখে ফেলেছিস না রে এসা। আন্ডারওয়ার্ল্ডের ড্রাগনকে তুই লাথি মারিস? ভালোবাসার ভূত আমার মাথা থেকে নেমে গেছে। আজ ঠিক আজকেই তোকে তোর নিজের চোখের সামনে কুরবানি দেব আমি। এশার দম বন্ধ হয়ে আসছিল, মুখটা নীল হয়ে আসছিল। ঠিক তখনই শাহরিয়ারের ইশারায় তার পোশাক খুনে বডিগার্ডগুলো, যারা একদম পশুর মতো হিংস্র, তারা রুমে প্রবেশ করে এশার হাত দুটো পেছন দিকে টেনে শক্ত করে লক করে রাখল। হাত পা বন্দি, গলা চেপে ধরা, তাও এশার ঠোঁটের কোণ থেকে সে তাচ্ছিলের হাসিটা গেল না। সে গলার সমস্ত শক্তি দিয়ে খসখসে আওয়াজে হাসতে হাসতে বলল, মার, মেরেই ফেল আমাকে শাহরিয়ার। তোর মতো একটা জানোয়ারের খাঁচায় প্রতিদিন তিলে তিলে মরার চেয়ে আল্লাহর এই পবিত্র মাটিতে একেবারে লুটিয়ে পড়া অনেক ভালো। তোর হাত থেকে মুক্তি পাবো আমি। এত সহজে মুক্তি? নো হায়াতি, নো। শাহরিয়ার রাগে কচকচ করতে করতে এশার থেকে নিজের হাতটা সরিয়ে নিল। ঠিক তখনই এক গার্ড ছুটে এসে একটা বিশাল চকচকে ধারালো রামদা শাহরিয়ারের হাতে তুলে দিল। এমার্জেন্সি লাইটের আলোয় সেই রামদার ফলাটা চকচক করে উঠল। শাহরিয়ার রামদাটা হাতে নিয়ে ওলট পালট মস্তিষ্কে এশার দিকে এগিয়ে গেল। এশা তখনও চোখ বন্ধ করে হাসছে।
সে মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু শাহরিয়ার তো সাধারণ খুনি নয়। সে মনের ভেতরে সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে জানে। এশাকে ভেবে হাসতে দেখিয়ে শাহরিয়ার আচমকা তার সামনে থেকে সরে গেল। তার চোখ গিয়ে পড়ল বেডের উপর হাই রোজে ঘুমিয়ে থাকা ছোট্ট নিষ্পাপ মেয়েটার দিকে। শাহরিয়ারের ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে রামদাটা উঁচিয়ে এশার দিকে নয়, বরং দ্রুত পায়ে এশার মেয়ের দিকে এগিয়ে গেল। সে বেডের সামনে দাঁড়িয়ে কোনো দয়ামায়া ছাড়া সে ঘুমন্ত বাচ্চাটার বুক লক্ষ্য করে রামদাটা সজোরে নিচে নামাতে গেল। না! এতক্ষণ ধরে পাথরের মতো শক্ত থাকা এশা এবার এক বুক ফাটা আকাশ কাঁপানো চিৎকার দিয়ে উঠল। তার ভেতরের সমস্ত তেজ, সমস্ত অহংকার এক সেকেন্ডেই ধুলোয় মিশে গেল। সন্তানের উপর মৃত্যুর ছায়া দেখে সে বডিগার্ডদের হাতের বাঁধন উপেক্ষা করেই হাঁটু গেলে ফ্লোরের উপর আছড়ে পড়ল। সে শাহরিয়ারের পায়ের দিকে হাত বাড়িয়ে পাগলের মতো কাকুতি মিনতি করতে করতে কাঁদতে লাগলো। দোহাই তোমার শাহরিয়ার, আমার কলিজাটাকে মেরো না। ও তো তোমার রক্ত। আমার মেয়েটার কোনো দোষ নেই। তুমি যা বলবে আমি তাই করব। আমি আর কোনো দিন তোমাকে লাথি মারবো না, কোনো চালাকি করব না। প্লিজ শাহরিয়ার, আমার বাচ্চা কোচাকে রেহাই দাও, ওকে মেরো না। নিজের সন্তানের জীবনের জন্য এক মায়ের এই চরম আর্তনাদে পুরো অন্ধকার রুমের বাতাস ভারী হয়ে উঠল। আর ওদিকে শাহরিয়ার রামদাটা বাচ্চাটার বুকের ঠিক 1 ইঞ্চি উপরে থামিয়ে দিল। ঘাড় ঘুরিয়ে এশার এই অসহায়ত্বের দিকে তাকিয়ে এক পৈশাচিক বিজয়ের হাসি হাসল। শাহরিয়ারের সেই হাড়হিম করা চাহনি আর অমানবিক প্রস্তাব শুনে এশার মনে হলো সে যেন একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। শাহরিয়ারের রামদাটা বাচ্চাটার গলার ঠিক 1 ইঞ্চি উপরে আটকে আছে। ধারালো ধাতুর শীতল স্পর্শে শিশুটির কোমল চামড়ায় সামান্য রক্তবিন্দু ফুটে উঠতে চাইল। শাহরিয়ার শীতল ও শান্ত গলায় বলল, বড্ড বেশি দেরি করে ফেলেছ হ্যাতি। একবার ভেবে দেখো তো, এই পৃথিবীর আলো বাতাসে তুমি যখন অকাতরে নিঃশ্বাস নিচ্ছ, তখন তোমার এই নিষ্পাপ মেয়েটা মাটির বুকে অন্ধকারে চিরতরে হারিয়ে যেতে বসেছে। পারবে তো বেঁচে থাকতে? সারা জীবন আয়নায় নিজের দিকে তাকালে কি মনে হবে না যে নিজের সন্তানের মৃত্যুটা তুমিই নিজের হাতে সাজিয়েছ? একটা ফর্মুলা কি তোমার মেয়ের জীবনের চেয়েও দামি? এশার শরীরের প্রতিটি শিরায় রক্ত যেন হিম হয়ে আসছে। সে জানে এই ফর্মুলাটা প্রকাশ পাওয়া মানে দেশের নিরাপত্তা নয়, সম্ভবত পুরো পৃথিবীর জন্য এক বিশাল বিপদ। কিন্তু তার চোখের সামনে তার অস্তিত্বের টুকরো, তার মেয়ে, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে আতঙ্কে। সে দেখছে তার মেয়েটা ঘুমে কাতর, যে জানেই না তার মাথার উপর মৃত্যুর খড়গ ঝুলছে। এসব ভাঙা গলায় চোখের জলে ভেসে থাকা দৃষ্টি নিয়ে ফিসফিস করে বলল, তুমি তুমি কি মানুষ নও শাহরিয়ার? একটা অবুঝ বাচ্চার গায়ে হাত তোলার সাহস কিভাবে পাও? এই ফর্মুলা আমার মাথায় আছে, কিন্তু আমি জানি না ওটা দেওয়ার পর তুমি আমার মেয়েকে মুক্তি দেবে কিনা। তোমার কথার উপর আমি বিশ্বাস কিভাবে করব? শাহরিয়ার অট্ট হাসি দিয়ে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু ধ্বংসের এক বিকৃত নেশা। সে রামদাটা বাচ্চার গলার কাছাকাছি আর একটু নামিয়ে এনে শীতল স্বরে বলল, বিশ্বাস? এই নোংরা পৃথিবীতে বিশ্বাসের কোনো দাম নেই হায়াতি। তুমি যদি এক্ষুনি ফর্মুলাটা না বলো, তবে এই মুহূর্তেই সব শেষ। কোনো মুক্তি নেই, কোনো আলোচনা নেই, শুধু মৃত্যু। আর সেটা হবে তোমার চোখের সামনে। এসা বুঝতে পারছে শাহরিয়ার কোনো খেলার ছলে এটা বলছে না। সে সত্যি এই পৈশাচিক কাজটি করে বসবে। এশার দুই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার হাতের নখগুলো নিজের হাতের তালুতে গেঁথে গেছে। একদিকে দেশ ও বিশ্বের নিরাপত্তা, অন্যদিকে তার কলিজার টুকরো, তার মেয়ে। এশা কি তার মেয়ের প্রাণের বিনিময়ে নিজের নীতি বিসর্জন দেবে, নাকি শাহরিয়ারের সামনে মাথা নত করে তার মেয়ের শেষ বিদায়ের সাক্ষী হবে? রাত তখন গভীর। এলিনা নিজের রুমে দাঁড়িয়ে ফোন কানে নিয়ে আবরার ফাহাদের সাথে বিয়ের শেষ মুহূর্তের কথাবার্তা বলছিল। ঠিক তখনই ঘরের পেছনের স্লাইডিং ডোরটা গলে নিঃশব্দে এক ছায়ামূর্তি রুমে প্রবেশ করল। বাতাসে অন্যরকম এক সুবাস পেয়ে এলিনা আচমকা পেছনে ফিরে তাকাতেই তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। সে চমকে উঠে বলতে চাইল, তুমি? কিন্তু মুখের কথা শেষ হওয়ার আগেই সে ছায়ামূর্তি এলেনার মুখে এক তীব্র ক্লোরোফর্ম স্প্রে চেপে ধরল। মাত্র 3 সেকেন্ড।
এলিনার চোখের পাতা ভারী হয়ে এলো এবং সে ফোন হাত থেকে ফেলে দিয়ে ওই অবয়বটার বুকেই ঢলে পড়ল। ব্ল্যাক শ্যাডো ফোর্সের সেই মানুষটি অত্যন্ত সাবধানে এলিনাকে কোলে তুলে নিয়ে পেছনের পাইপ বেয়ে পার্কিংয়ে রাখা কালো কাচের ল্যাম্বরগিনিতে তুলে নিল। পুরো চৌধুরী ভিলার কেউই টের পেল না যে তাদের চোখের সামনে থেকে চৌধুরী বংশের মেয়ে হাওয়া হয়ে গেছে। ঠিক 2 ঘন্টা পর শহরের কোলাহল থেকে বহু দূরে এক ঘন জঙ্গলি আর পরিত্যক্ত কবরস্থানের সামনে এসে ল্যাম্বরগিনির চাকা দুটো থামল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক আর নিশাচর পাখির ডানা ঝাপটানোর আওয়াজ। এলিনা তখনও গাড়ির ফ্রন্ট সিটে অজ্ঞান হয়েছিল। আরলান চৌধুরী নিজের পকেট থেকে পানির বোতল বের করে এলিনার ফর্সা নিষ্পাপ মুখে কয়েক ফোঁটা পানি ছিটকে দিতেই এলিনা এক নিঃশ্বাস ফেলে চোখ মেলল। চেতনা ফিরতেই সে তাজ্জব বনে সামনে তাকালো। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে সামনে দুটো তাজা সত্য খোঁড়া গভীর কবর হা করে দাঁড়িয়ে আছে। এত রাতে এই জনমানবীর জঙ্গলে দুটো জীবন্ত কবর এভাবে দেখে এলিনার বুকের ভেতরটা প্রথমটায় বেশ কেঁপে উঠল। এক তীব্র ভয় তাকে ক্রাশ করতে চাইল, কিন্তু সে তো এলিনা চৌধুরী। নিজের উপর নিয়ন্ত্রণ এনে গায়ের ধুলো ছেড়ে সে আজলানের দিকে তাকিয়ে অত্যন্ত তাচ্ছিলের সাথে বলল, মাঝরাতে ঘর থেকে তুলে এনেছেন কি এই দুটো কবর ভিজিট করাতে ডক্টর? তবে আমার দেখা শেষ, এবার আমাকে বাড়ি দিয়ে আসুন। আজলান এক কদম এগিয়ে এলো। হেডলাইটের আলোয় তার চোখ দুটো তখন মাফিয়া জানোয়ারের মতো জ্বলছিল। সে এলিনার 2 বাহু শক্ত করে চেপে ধরে সোজা কবরের কিনারা এনে দাঁড় করালো। আজলান তার কানের কাছে মুখ এনে চিবিয়ে চিবিয়ে বলল, আমি ছাড়া যদি অন্য কেউ তোর জীবনে আসে, বিশ্বাস কর আগে তোকে নিজের হাতে শেষ করব, আর এই প্রথম কবরে শুয়ে দেব। তারপর নিজেকে শ্যুট করে পাশের কবরে চলে যাব। তারপরে পরে তোকে আমি একলা ছাড়বো না এলিনা। তুই আমার ছেলে, আমারই থাকবি। এবার তুই চাস বা না চাস, আই ডোন্ট ফাকিং কেয়ার সুইট হার্ট। এলিনা এবার আর ভয় পেল না, বরং সে খিলখিল করে পৈশাচিক ভঙ্গিতে হেসে উঠল। সে আজলানের চোখের দিকে চোখ রেখে বলল, কে মারবে আর কে বাঁচবে তা তো জানি না ডক্টর, তবে আমার হাতে আপনাকে একদিন সত্যিই মরতে হবে। কথাটা শেষ হওয়া মাত্রই এলিনা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আজলানের বুকে এক সজোরে ধাক্কা মারল। আজলান মোটেও প্রস্তুত ছিল না যে এই মেয়ে কবরের সামনে দাঁড়িয়ে তাকে ধাক্কা দেবে। ধপাস করে আজলান চৌধুরী সোজা গিয়ে পড়ল সেই খোঁড়া কবরের ভেতর। আজলান কবরে পড়তেই এলিনা এক মুহূর্ত নষ্ট না করে ল্যাম্বরগিনির দিকে দৌড়ে গেল। সে আজলানের গাড়িতে চড়েই পালিয়ে যাওয়ার জন্য স্টার্ট দিতে লাগলো। ওদিকে আজলান কবর থেকে উঠে তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল। মানে এত রাতে এভাবে তুলে নিয়ে আসার পরেও এই মেয়ে একটু ভয় পেল না, এটা কোনো কথা? কিন্তু এলিনা গাড়ি রিভার্স করতে গিয়ে দেখল চাকা কাদা মাটিতে দেবে গেছে। সে রাগে গাড়ি থেকে বের হয়ে খবরের দিকে এগিয়ে গেল এবং পা দিয়ে আজলানের মুখের উপর একদরা মাটি ছুঁড়ে মারল। মরো তুমি এখানে জানোয়ার! মাটি ছুঁড়ে যেই না ঘুরে পালিয়ে যেতে যাবে, ঠিক তখনই আজলান নিচ থেকে এলিনার পা ধরে হেঁচকা টান মারল। এবার এলিনা সোজা আজলানের শক্ত বুকের উপরে সে আছড়ে পড়ল। একই কবরের ভেতর দুজনে একসাথে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এক বিকট শব্দে মেঘ ডেকে উঠল। আর কোনো পূর্বাভাস ছাড়াই কালবৈশাখীর ঝড়ো হাওয়ার আর বৃষ্টি নামলো আপন গতিতে। কবরের ওপর থেকে বৃষ্টির পানি তরতর করে ভেতরে পড়তে লাগলো। আজলান এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করল না। কবরের সেই সংকীর্ণ অন্ধকার আর কর্দমাক্ত জায়গাতেই সে এলিনাকে নিজের নিচে চেপে ধরল। এলিনা কিছু বলার আগেই আজলান আবার তার সেই অবদ্ধ ঠোঁট দুটো নিজের ঠোঁটের খাঁজে চরম আক্রোশে আর ভালোবাসায় আঁকড়ে ধরল। বলা বাহুল্য, আজলানের তৃষ্ণার্ত ঠোঁট এলিনার ঠোঁটে থাকলেও তার দুহাত তখন বৃষ্টির পানিতে ভেজা এলিনার প্রত্যেকটি শরীরের অংশে নিজের আদিম অধিকারের জানান দিচ্ছিল। বৃষ্টির পানিতে কবরের ভেতর ক্রমশ পানি জমে যাচ্ছিল, কিন্তু আজলান নিজের নিষিদ্ধ খেলায় এতটাই মত্ত ছিল যে তার দুনিয়ার কোনো খেয়াল ছিল না। তীব্র আদর আর দম বন্ধ করা চুমুর চোটে নিঃশ্বাস নিতে না পেরে কখন যে এলিনা সম্পূর্ণ নিস্তেজ হয়ে আজলানের চওড়া বুকে ঢলে পড়েছে, আজলান তা টেরও পায়নি। যখন এলিনার শরীরটা একদম ছেড়ে দিল, তখন আজলানের হুঁশ ফিরল।
সে এলিনাকে কোলে তুলে নিয়ে কবর থেকে এক লাফে উঠে পড়ল। ততক্ষণে বৃষ্টিটাও থেমে গেছে। বৃষ্টির পানিতে ভিজে এলিনার গায়ের সাদা পোশাকটা তখন গায়ের সাথে একদম লেপ্টে একাকার হয়ে আছে, যা তার ভেতরের সুপ্ত সৌন্দর্যকে আরো উগ্রভাবে ফুটিয়ে তুলছে। আসলান এলিনাকে ল্যাম্বরগিনির ফ্রন্ট সিটে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলো। গাড়ি তখন মেইন রোডের দিকে ছুটছে। আসলান এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে অন্য হাতে এলিনার ভেজা গালটা স্পর্শ করলো। অচেতন এলিনার সেই ভেজা সাদা পোশাক আর উন্মুক্ত গলার দিকে তাকিয়ে আসলানের ভেতরের পুরুষত্ব যেন আর নিয়ন্ত্রণে থাকছে না। সে মেইন রোডের ল্যাম্পপোস্টের আলোয় এলিনার দিকে এক নজর তাকিয়ে কামতুর গলায় বিড়বিড় করলো, আচ্ছা, আমি যদি আমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে একটু রোম্যান্স করি তাতে আমার কি অন্যায় হবে? একটাই তো বউ, হোক না প্রাক্তন। এই 7-8 বছরে তো মোটে একবারে বাসর করেছে। খোদা, আমার দ্বারা আর গাড়ি চালানো সম্ভব না। এই বউকে এই হালে দেখে আমার শরীরের প্রতিটা লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। ল্যাম্বরগিনিটা নির্জন হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটিয়ে নিয়ে যাচ্ছে আজলান চৌধুরী। তার পাশের সিটে নিথর অচেতন অবস্থায় শুয়ে আছে এলিনা। বৃষ্টির পানিতে ভেজা তার সাদা জামাটা শরীর জড়িয়ে এক উন্মাদনা তৈরি করছে। আজলানে এক হাতে স্টিয়ারিং রেখে অন্য হাতে নিজের কপাল ঘষল। জীবনের শত শত জটিল হার্ট সার্জারি সে সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলেছে, কিংবা রাশিয়ার আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়া গ্যাংকে এক নিমেষে ধ্বংস করেছে। সেই আজলান চৌধুরী আজ নিজের স্ত্রীর এই অবস্থা দেখে চরম কনফিউজড হয়ে গেল। সে এলিনের উপর থেকে নিজের এক নজর চোখ বুলিয়ে নিজেই মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, বউ তো পুরো অজ্ঞান, কিন্তু খেলাটা শুরু করবো কোন দিক থেকে? পা থেকে নাকি আবার ঠোঁট থেকে? হয় হয়, আমার মাথা আজ কাজ করছে না কেন? আচ্ছা, আমি যদি আমার প্রাক্তন বউকে এভাবে আদর করি, জ্ঞান ফিরলে কেউ আমাকে খুন করতে আসবে? ওয়েট, কিসব ফালতু কথা ভাবছি আমি? আমি রাশিয়ার মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন। আমি এক আন্তর্জাতিক হার্ট সার্জন। আমার কি একটা পিছিয়ে মেয়েকে ভয় পেলে চলবে? ধুর, এত ভাবাভাবি বন্ধ। আজ রাতেই পুরো গাড়ি কাঁপাবো। এই দীর্ঘ 7-8 বছরের সমস্ত জমানের সৌভাগ আর পাওনা আজ এক রাতে উসুল করতে হবে না? নিজের ভেতরের দাম্ভিক পুরুষ আর হিংস্র মাফিয়াটাকে এক লহমায় জাগিয়ে তুলল আজলান। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক বিজয়ী হাসি ফুটে উঠল। সে গাড়ির এসি কিছুটা বাড়িয়ে দিয়ে গিয়ার চেঞ্জ করলো। গাড়ি এখন শহরের কোলাহল ছাড়িয়ে আজলানের সেই সিক্রেট ভিলার পাইন গাছের জঙ্গলের রাস্তায় প্রবেশ করছে। এলিনা তখনও গভীর ঘুমে, অচেতনতায় ডুবে। সে টেরও পাচ্ছে না যে তাকে নিয়ে আজলান চৌধুরী আজ কত বড় এক সর্বনাশা ঝড়ের দিকে এগিয়ে চলেছে। একসময় পাইন গাছের নির্জনতার মাঝে ল্যাম্বরগিনির চাকা দুটো এসে থামল। আজলান চৌধুরীর ধৈর্যের বাঁধ ততক্ষণে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। গাড়ি থামানো মাত্রই সে কোনো রকম ইতস্তত না করে ব্যাক সিটে হেলে থাকা এলিনার গোলাপি ঠোঁট সরাসরি অ্যাটাক করে বসল। তীব্র অধৈর্য ও অস্থিরতায় আজলান নিজের গায়ের ব্লেজারটা খুলে এক ঝটকায় দূরে ছুঁড়ে ফেলল। দীর্ঘ 7 বছরের জমানো ক্ষুধা আর তীব্র তৃষ্ণায় তার পুরো শরীর অনবরত কাঁপছে। তার কলার অ্যাডাম সাপেলটা ঘন ঘন ওঠানামা করছে। আজলান এলিনার ঠোঁট থেকে নিজের ঠোঁট দুটো সরিয়ে না নিয়েই পরম উন্মাদনায় ধীরে ধীরে নিচে নামতে লাগলো। গলার কলারবন ছাড়িয়ে সে যখন স্পর্শ গভীর করতে লাগলো, অচেতন এলিনাও যেন সেই আদিম উষ্ণতায় এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠল। আজলান এক হাতে নিজের শার্টের সবকটা বোতাম ছিঁড়ে ফেলে এক পৈশাচিক বিদ্রুপাত্মক হাসি হেসে বিড়বিড় করে বলল, কি কপাল মাই সুইট হার্ট! প্রথম বাসর যখন করেছিলাম তখন আমি নিজে নেশার ঘরে চেতনা হারিয়েছিলাম, আর আজ দ্বিতীয় বাসর করতে হচ্ছে তোকে পুরোপুরি অজ্ঞান বানিয়ে। এলিনার গায়ের ভেজা জামাটা সরিয়ে তার নাভিতে নিজের তপ্ত ঠোঁট দুটো ছুঁয়ে দিয়ে আজান অভোজ বাচ্চার মতো অনুযোগের সুরে বলে উঠল, উফ বউ, তুই যদি এত সেক্সি হোস তবে আমার কি দোষ বল? তোকে ওভাবে অজ্ঞান করে পুরো গাড়ি কাঁপাতে? মাই টেস্টি হালাল ফুড। এলিনার শরীর থেকে শাড়ির আঁচল ও ড্রেসের বাঁধনগুলো আলগা করতে করতে আজলান আরো গভীর অনুভূতির কথাগুলো বলে যেতে লাগলো। জীবনে প্রথম দেখাতেই শুধু তোকে ভালোবেসেছিলাম মিলিনা। তুই ছাড়া এই দুনিয়ার সমস্ত নারীকে শুধু মার বোন হিসেবে দেখেছে। আর ওই রায়নাকে, ও তো শুধু একটা কাজের মেয়ে। তো আমার পাগলি বউটা কিছুই বুঝলো না। বুঝলেও তো নিজেই ডেকে বলতে, এই নাও ডক্টর,
তোমার বাচ্চার খাবার। আর এখন দেখো কি কপাল আমার, বউকে এভাবে অচেতন করে সুযোগ নিতে হচ্ছে। কথাটা শেষ করেই আজলান নিজের প্যান্টের চামড়ার বেল্টটা এক ঝটকায় খুলে ফেলল। তার ঘর্মসিক্ত শরীর থেকে ঘামের ফোঁটাগুলো টপটপ করে এলিনার ফর্সা শরীরে ঝরে পড়তে লাগলো। এলিনার শরীরে প্রতিটি স্পর্শকাতর ও সুপ্ত স্থানে আজলানের অভিজ্ঞ হাতের নিখুঁত ছোঁয়া লাগতেই অচেতনতায়ও এলিনার তীব্র অস্থিরতায় ঘেমে উঠতে শুরু করলো। আজলানের এক মুহূর্ত নিজেকে আটকে রাখতে পারল না। সে আবারও এলিনার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে বন্দি করে নিল এবং তার উগ্র নিষ্ঠুর আঙুলের ছোঁয়া বাড়তে শুরু করলো। গাড়ির ভিতরেই সেই চরম কামাতুর ও মাতাল করা মুহূর্তে ল্যাম্বরগিনিটা সত্যি সত্যি প্রবল গতিতে দুলতে লাগলো। আজলানের চোখে মুখে তখন এক পৈশাচিক বিজয়ী আনন্দের ছাপ। সে এলিনাকে নিজের বুকে শক্ত করে আঁকড়ে ধরে তার বিগত এতগুলো বছরের জমানো সমস্ত ক্ষোভ, সমস্ত তেজ আর উগ্র ভালোবাসা উজাড় করে দিতে লাগলো। সে রাতে আর 1 সেকেন্ডের জন্য ঘুমালো না ডক্টর আজলান চৌধুরী। পুরোটা রাত সে শুধু তার ভেজা বউকে নিয়ে নির্জন পাইন বনে গাড়ি কাঁপাতেই ব্যস্ত রইল। ভোরের নরম আলো পাইন বনের গাছের ফাঁক দিয়ে গাড়ির কাচ ভেদ করে ভেতরে আসতেই আজলানের পুরুষালী ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। সে এক ঝটকায় সময়টা দেখে নিল। আর কয়েক মিনিটের মধ্যেই এলিনার ক্লোরোফর্মের ঘোর কেটে যাবে। আজলান আর 1 সেকেন্ড অপচয় করল না। সে অত্যন্ত দ্রুত হাতে নিজের শার্ট আর প্যান্ট গলিয়ে নিল। এরপর এলিনার অবশ শরীরটাকে সামলে নিয়ে বেশ তাড়াহুড়ো আর হাত পা কাঁপানো অবস্থায় তার ড্রেসটা পরিয়ে দিতে লাগলো। এলিনাকে ড্রেস পরাতে পরাতে আজলান নিজের ঘাম মুছে ভয় ও আশঙ্কায় বিড়বিড় করতে লাগলো। তাড়াতাড়ি বড্ড তাড়াতাড়ি ড্রেসটা পরিয়ে দিই, নয়তো এই পাগলিটা জ্ঞান ফিরলে আবার চড়থাপড় মারা শুরু করবে। উফ খোদা, কি রাক্ষসে বউ যে আমার নসিবে জুটিয়ে দিলে। না পারে শান্তিতে নিজের বউয়ের সাথে একটু স্বাধীনভাবে বায়োলজি ঘটাতে, আর না পারে নিজের গা বাঁচিয়ে মায়ের খাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে। তবে দাঁড়াও সুইটহার্ট, আসলেন চৌধুরী একদিন আসবে, সেদিন তার অজ্ঞান করে নয়, একদম সজ্ঞানে তোকে বুকে চেপে ধরবো। এলিনার ড্রেসের শেষ বোতামটা আটকে দিয়ে আজলান এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে এক পলক এলিনার ঘুমন্ত শান্ত মুখটার দিকে তাকিয়ে তার ঠোঁটে একটা চটজলদি আলতো চুমুক, তারপর কাল বিলম্ব না করে আজলান ড্রাইভিং সিটে বসে ল্যাম্বরগিনি স্টার্ট দিল। অ্যাক্সিলেটরে সজোরে চাপ দিতেই গাড়িটা ঝড়ের গতিতে হাইওয়ে ধরে চৌধুরী বিলের উদ্দেশ্যে ছুটতে শুরু করলো। যেন কিছুই হয়নি, যেন রাতের সেই উত্তাল ঝড় পাইন বনে চিরতরে হারিয়ে গেছে। রাশিয়া ড্রাগন গ্রুপের সিক্রেট টর্চার সেল। সেপ্টেম্বরের কনকনে বরফঝরা সকাল। টর্চার সেলের স্যাঁতস্যাঁতে বাতাসে ভেসে আসছে এক পৈশাচিক গন্ধ। শাহরিয়ার এশার খুব কাছে এগিয়ে এসে তার ভেজা গালে নিজের রক্তাক্ত হাতটা বুলিয়ে দিতে দিতে বলল, হায়াতি, তুমি সত্যি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। তোমার এই জেদ, তোমার এই রূপ আমাকে প্রতিটা মুহূর্তে পাগল করে তোলে। এশা সজোরে থুতু ছিটিয়ে দিল শাহরিয়ারের মুখে। চোখে মুখে অসীম ঘৃণা ফুটিয়ে বলল, তোর মতো হিংস্র পশুর ভালোবাসা, ওয়াক থু। শাহরিয়ার নিজের মুখ থেকে থুতুটা মুছে নিয়ে এক পৈশাচিক অট্ট হাসি হেসে উঠল। এক ঝটকায় এশার পেছনের চুলের মুঠি শক্ত করে টেনে ধরে মাথাটা পেছনে হেলে দিল। হায়াতি, হাবিকে এভাবে রাগাতে নেই। রাগলে কিন্তু এই হাবি খাট কাঁপাতে বড্ড ওস্তাদ, যা তোমায় হাবি অলরেডি এক্সপার্ট। এসা ব্যথায় চোখ বন্ধ করলেও পরের মুহূর্তেই ঘৃণায় মুখ ফিরিয়ে খিলখিল করে হেসে উঠল। সে শাহরিয়ারের হিংস্র চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, যত এক্সপার্টই হও না কেন প্রিয়, তোমার সামনে যে স্বয়ং আজলান চৌধুরী দাঁড়িয়ে আছে, সে নিজের ভালোবাসার জন্য পুরো শহরের রাস্তায় রক্তের বন্যা ভাসিয়ে দিতে পারে। হিম্মত থাকলে আজলানের বুক থেকে এলিনা চৌধুরীকে ছিনিয়ে এনে দেখাও তো, কারণ এলিনা আর আমরা দুই বোনের ফেস স্ক্যান ছাড়া ওই সুইস ব্যাংকের আর ড্রাগন গ্রুপের মেইন লকার তো খুলবে না। তাই এই জন্যে তোমার আর সেই পরম কাঙ্ক্ষিত ফর্মুলা পাওয়া হবে না শাহরিয়ার। আহা, আমার পাতানো স্বামীর কষ্টে আমার বড্ড কষ্ট হচ্ছে। লকারের আসল রহস্য আর দুই বোনের ফেসলক ফ্রন্টাল সিস্টেমের কথা শোনা মাত্র শাহরিয়ারের মাথার রগ
এক মুহূর্তে ছিটকাল। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে এশার গালে এক ভয়ঙ্কর থাপ্পড় বসালো। এশা ছিটকে মেঝেতে পড়ে যেতেই শাহরিয়ার নিজের ভারী বুট জুতো দিয়ে এশার পেটে পরপর সজোরে দুটো লাথি বসিয়ে দিল। আ ঈশা পেট চিরে বুক ফাটা চিৎকার বের হয়ে এলো। শাহরিয়ার পশুর মতো গর্জাতে গর্জাতে বলল, অনেক তেজ দেখিয়েছিস হায়াতি। তোর বোন আর তোকে খুব শীঘ্রই একসাথে একই কবরে পাঠাবো আমি। ডোন্ট ওয়ারি হায়াতি, বড্ড জলদি পাঠাবো। এসা প্রচন্ড পেটের ব্যথায় আকুপাকু করতে করতে গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়া অবস্থাতেও হাসতে হাসতে বলল, আগে পারলে ওই রক্তের নেশায় পাগল হওয়া আজলান চৌধুরীকে ঠকিয়ে দেখা। সকাল 10:30, চৌধুরী ভিলা। দিনের আলো তখন এলিনার ঘরের পর্দা চিরে ঘরের ভেতর এসে পড়েছে। বিছানায় শুয়ে থাকা এলিনার চোখের পাতা দুটো কালচে হয়ে ভারী হয়ে আছে। সে ধীরপায়ে চোখ মেলতেই এক চরম অস্বস্তি আর যন্ত্রণায় তার মুখটা কুঁকড়ে গেল। উফ, মাথাটা এত ভার হয়ে আছে কেন? আর প্রচণ্ড ব্যথায় পুরো শরীরটা নাড়াতে পর্যন্ত পারছি না। এলিনা কোনো মতে হাত বাড়িয়ে বালিশে ভর দিয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু শরীর নাড়াতেই তার কোমরে উরুতে আর নিম্নাঙ্গে এক তীব্র অচেনা যন্ত্রণার ঢেউ খেলে গেল, যেন সারা রাত তার উপর দিয়ে কোনো এক বুনো ঝড় বয়ে গেছে। এলিনা চোখ দুটো বন্ধ করে মনে করার চেষ্টা করল। তার কাল রাতে আবরার ফাহাদের সাথে ফোনে কথা বলা পর্যন্ত মনে আছে। এরপর দরজার স্লাইডিং খুলে কেউ একজন রুমে প্রবেশ করেছিল, মুখে ক্লোরোফর্ম স্প্রে ছিটিয়ে তাকে অজ্ঞান করেছিল। কিন্তু তারপর কি ঘটেছিল? কখন সে আবার নিজের এই রুমে আসলো? নিজের গায়ের জামার দিকে তাকাতেই এলিনার বুকটা ছ্যাদ করে উঠল। গায়ের সাদা টপটার বেশ কয়েকটা বোতাম আলগা, আর কলার বোনের ঠিক নিচে স্পষ্ট কয়েকটা নীলচে লাল কামড়ের দাগ। এলিনা এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে গেল, কিন্তু অমনি এক তীব্র অবশ করা যন্ত্রণায় ধপাস করে আবার বেডের উপর পড়ে গেল। তার ঠোঁটের কোণটাও অস্বাভাবিক ফোলা আর ভেজা। এলিনার মস্তিষ্কের প্রতিটা কোণে তখন এক ভয়ঙ্কর সত্যি আঘাত হানল। কাল রাতে কোনো ডাকাত বা শত্রু তাকে তুলে নেয়নি তো? এই অমানসিক কাজ, এই উগ্র কামতরতার চিহ্ন শুধু একজন পুরুষই হতে পারে, ডক্টর আজলান চৌধুরী। ঠিক সেই মুহূর্তে এলিনার রুমের দরজার লকটা নিঃশব্দে খুলে গেল। ট্রেতে করে গরম কফি আর পেইন কিলারের ওষুধ নিয়ে ঘরে প্রবেশ করলো আজলান চৌধুরী। তার পরনে হালকা অ্যাশ কালারের টি শার্ট, চুলগুলো হালকা ভেজা। আজলান এলিনাকে সোজা হয়ে বসে থাকতে দেখে তার ঠোঁটের কোণে এক তীব্র চরম তৃপ্তিকর বিজয়ের বাঁকা হাসি ফুটিয়ে ট্রেটা সাইড টেবিলে রাখলো। এলিনা আগুনের মতো হিংস্র চোখে আজলানের দিকে তাকিয়ে কামড়ের মতো গলায় বলল, কাল রাতে তুই আমার সাথে কি করেছিস আরসলান চৌধুরী, আমাকে অজ্ঞান করে? আজলান কোনো কথা না বলে ধীরপায়ে এগিয়ে এসে এলিনার একদম মুখোমুখি হাঁটু গেড়ে বসল। সে এলিনার ফোলা ঠোঁটে নিজের এক আঙুল আলতো করে ছুঁয়ে দিয়ে বেশ মিষ্টি ও শয়তানি সুরে মনে মনে বলল, কাল রাত সুইটহার্ট, কাল রাতে যা যা হওয়ার কথা ছিল তার চেয়ে একটু বেশি বায়োলজি ঘটেছে। তোর কি কিচ্ছু মনে নেই? পুরো ল্যাম্বরগিনিটা কাল রাতে তোর নামে জব করতে করতে কিভাবে কেঁপেছে, তাতে তো শরীরের নীল দাগগুলোই ভরে দিচ্ছে। আজলানের মুখে মুচকি হাসি দেখে এলিনা দৌড়ে গিয়ে টেবিলের উপর কাচের গ্লাস ছুঁড়ে দিল। কাচের গ্লাসটা আজলানের কান ঘেঁষে গিয়ে দেয়াল ঘেঁষে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল। আজলান নিজের বাঁকা হাসিটা ধরে রেখেই রুম থেকে বের হয়ে গেল। এলিনা নিজের যন্ত্রণাদগ্ধ শরীরটাকে কোনো মতে সামলে গোছল সেরে নিজেকে তৈরি করে নিচে নেমে এলো। কাল রাতের সেই ক্ষোভ আর আজলানের পৈশাচিক আচরণের শোধ তাকে নিতেই হবে। সকাল 11টায় চৌধুরী ভিলার ডাইনিং স্পেস। ডাইনিং টেবিলে তখন এক কৃত্রিম শান্তির পরিবেশ। নীলিমা চৌধুরী যত্ন করে এলিনাকে চামচ দিয়ে ব্রেকফাস্ট খাইয়ে দিতে দিতে বেশ চিন্তিত গলায় বললেন, এলিনা প্রথমে এক মুহূর্তের জন্য না বলতে চেয়েছিল, কারণ তার শারীরিক অবস্থা মোটেও শপিং এর যাওয়ার মতো নয়। কিন্তু ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো ডক্টর আজলান চৌধুরী। ব্ল্যাক টি শার্ট আর জিন্সে তাকে অসম্ভব সুপুরুষ লাগছে, কিন্তু তার চোখে সেই গতকাল রাতের বিজয়ী অহংকার।
আজলানকে টেবিলে বসতে দেখে এলিনা নিজের মনের সমস্ত কষ্ট আর শারীরিক যন্ত্রণা চেপে নীলিমা চৌধুরীর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, হ্যাঁ মম, একদম ঠিক বলেছ। আমি আবরারের সাথে আজই এঙ্গেজমেন্ট আর বিয়ের শপিংয়ে বের হচ্ছি। আবরার তো কালকেই বললো আমাকে নাকি রাজকন্যার মতো সাজিয়ে শপিং করাবে। এলিনার মুখ থেকে আবরারের প্রশংসা শোনামাত্র আজলানের হাত থেকে কফির মগটা 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠল। তার ভেতরের রাক্ষসটা আবার জেগে উঠতে চাইলেও সে নিজেকে সামনে নিল। আজলানও যে কম যায় না, সে নিজের ঠোঁটের কোণে এক মারাত্মক শয়তানি হাসি ফুটিয়ে পাশে দাঁড়িয়ে থাকা রায়নার দিকে তাকালো। আজলান এক ঝটকায় রায়নার নরম হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে বেশ চড়া ও সোহাগী গলায় বলল, একদম ঠিক বলেছো সেলিনা, শপিং তো করতেই হয়। বেবি চলো, আমরা আজ আমাদের বিয়ের জন্য শপিংটা সেরে ফেলি। তোমার কোন ডিজাইনের লেহেঙ্গা পছন্দ? আজই বুক করে আসি, চলো। আজলানের মুখ থেকে বেবি ডাক শুনে বিয়ের জন্য শপিং এর প্রস্তাব শোনা মাত্র রায়না যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ডাইনিং টেবিলে সবার সামনেই আজলানের গলা জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দিয়ে চিৎকার করে উঠল, ও মাই গড, আসলান বেবি, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ বেবি। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমাকে এত সারপ্রাইজ দিবে। রায়না যখন আজলানের বুকে লেপ্টে তাকে জড়িয়েছিল, আজলান তখন রায়নার কাঁধের উপর দিয়ে সোজা এলিনার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন এক পৈশাচিক হিংস্র চ্যালেঞ্জ। তুই আমাকে জ্বালাবি এলিনা? দেখ, এবার অন্য নারীর ছোঁয়া আমাকে দেখে তোর বুক কত্তরা চলে। ওদিকে এলিনা চামচটা শক্ত করে চেপে ধরল। তার ফর্সা হাতটা রাগে কাঁপতে লাগলো। আজলানের বুকের কাছে রায়নাকে ওভাবে লেপ্টে থাকতে দেখে এলিনার বুকের ভেতরটা যেন এক অনলে পুড়তে শুরু করলো। ওই বিপরীতমুখী অহংকারের এই লড়াইয়ে এবার মলের শপিং ফ্লোরে নতুন কোনো ধ্বংসলীলা ডেকে আনতে চলেছে। এলিনা নিজের ভেতরের জ্বালাটা এক মুহূর্তের জন্য সামনে নিল। তার ঠোঁটের কোণে এক মারাত্মক শয়তানি আর কুটিল হাসি ফুটে উঠল। আজলান চৌধুরী ভেবেছিল রায়নাকে জড়িয়ে ধরে এলিনাকে জ্বালিয়ে মারবে। তাহলে এবার এলিনার চালটা দেখার পালা। এলিনা অত্যন্ত অস্বাভাবিক ভঙ্গিতে নীলিমা চৌধুরীর দিকে তাকিয়ে বেশ মিষ্টি গলায় বলল, আচ্ছা মম, আমাদের সমাজে তো নিয়ম আছে, বিয়ের দিন নতুন কনের সাথে তার ছোট বোন কিংবা ভাই শ্বশুরবাড়ি যায়, তাই না? নীলিমা চৌধুরী এলিনার মাথায় হাত বুলিয়ে হেসে বললেন, হ্যাঁ মা, যাই তো। বোন বা ভাই গিয়ে তো কয়েকটা দিন কনের সাথে থাকে, কিন্তু তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? তোর তো কোনো সোগা বোন নেই মা। এলিনা এবার চোখের কোণ দিয়ে আজলানের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, বোন নেই তো কি হয়েছে মম, ভাই তো আছে। এলিনার এই কথায় ডাইনিং টেবিলের সবাই একসাথে তাজ্জব হয়ে উঠল। সাজ্জাদ চৌধুরী, নীলিমা চৌধুরী, এমনকি রায়না পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে রইল। ভাই, এলিনার বার ভাই এলো কোত্থেকে? নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ভাই? তোর আবার ভাই কোথায় রে এলিনা? এলিনা এক পৈশাচিক তৃপ্তি নিয়ে আজলানের দিকে সোজা আঙুল তুলে বলল, কেন মম, এই যে ডক্টর আরজলান চৌধুরী, উনি তো আমার মামাতো চাচাতো খালাতো কোনো এক পাতানো দুঃসম্পর্কের ভাই, বড় ভাই, তাই না ভাইয়া? কথাটা শোনা মাত্র আজলানের হাতের গরম কফির কাপটা 1 সেকেন্ডে উল্টে গিয়ে সোজা তার ব্র্যান্ডেড ব্ল্যাক জিন্স প্যান্টের উপর এসে পড়ল। গরম কফিতে তার উরু জ্বলে উঠল, কিন্তু সেই শারীরিক যন্ত্রণা চেয়েও কোটি গুণ বেশি যন্ত্রণা হলো তার মাফিয়া অহংকারে। কাল রাতে যে বউকে সে সারাটা রাত কোলে নিয়ে গাড়ি কাঁপালো, যার গায়ের প্রতিটি ইঞ্চিতে নিজের উগ্র ভালোবাসার কামড় বসানো, আজ সকালেই সেই বউ তাকে সোজাসুজি ভাই বানিয়ে দিল। আজলান রাগে ক্ষোভে কফির কাপটা টেবিলে আছড়ে মেরে এক ঝটকায় উঠে দাঁড়ালো। এলিনা এক মুহূর্ত সময় নষ্ট না করে চেয়ার ছেড়ে ধীর পায়ে আজলানের একদম কাছে এগিয়ে এলো। সে আজলানের কানে নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে বাতাসে কামাতুর কিন্তু বিষাক্ত ফিসফিসে বলে উঠল, বাসর রাতে আবরার আর আমি যখন এক হয়ে যাব, তুমি কিন্তু তখন অন্য রুমে না থেকে আমাদের ওয়াশরুমে ঢুকে পড়ো, কেমন ভাইয়া? নিজ চোখে বোনের বাসর রাত এনজয় করবে। কথাটা শেষ করেই এলিনা 1 সেকেন্ডও দাঁড়ালো না।
সে আজলানের থমথমে হিংস্র রূপ দেখে একগাল হেসে ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। টেবিলের কোণে দাঁড়িয়ে থাকা আজলানের সবচেয়ে বিশ্বস্ত ডান হাত ও বন্ধু শ্রাবণ এতক্ষণ ধরে পুরো তামাশাটা খুব কাছ থেকে দেখছিল। আজলানের এই চরম বাস খাওয়া দেখে শ্রাবণ নিজের হাসি চাপতে না পেরে মুখ টিপে মুচকি হাসছিল। কিন্তু আজলান যখন পশুর মতো হিংস্র চোখে শ্রাবণের দিকে তাকালো, শ্রাবণের হাসি নিমেষে উবে গিয়ে সে একদম সোজা হয়ে চুপসে গেল। আজলান নিজের প্যান্টের কফি মুছে ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে প্রবেশ করল। শ্রাবণও তার পেছনে পেছনে রুমে ঢুকে দরজার লকিং সিস্টেমটা লক করে দিল। শ্রাবণ আজলানের দিকে তাকিয়ে একটু খোঁচা মেরে বলল, দোস্ত, এখন কি নিজের বউয়ের বিয়ের খাসি আর পোদা খাওয়ার জন্য অপেক্ষা করছিস? তুই পারিসও বটে ভাই, বউ তো তোকে পাঁচশো অডিয়েন্স বানিয়ে দিল। আজলান কিন্তু এবার আর আগের মতো রাগল না। সে নিজের বোতাম ছেঁড়া শার্টটা খুলে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে এক পৈশাচিক ও রহস্যময় হাসিতে ফেটে পড়ল। আজলান হাসতে হাসতে লাইটার জ্বালিয়ে সিগারেটে এক তীব্র টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, তুই ভাবছিস আমি হেরে যাচ্ছি শ্রাবণ? আমার বউ আমার ছিল, আমারই আছে। এমনকি মৃত্যুর বড় বাড়ি সে শুধু আমারই থাকবে। এই পৃথিবীতে যা কিছু বা যারা আসবে, বউকে পাওয়ার জন্য তারা হয় মাটির নিচে চলে যাবে, নয়তো আবরারের মতো অন্যের বউকে নিজের ভাবার ভুল করে তাকে পাগলের মতো রক্ষা করবে। আবরার ভাবছে শ্যালে নাকি বিয়ে করেছে। ও তো জানি না, ও কেবল আমার বউর নিরাপত্তার জন্য ফ্রিতে রাখে একটু খাটুনি ছাড়া আর কিচ্ছু নয়। মাঝে মাঝে আবরারের মতো এমন বলদ শত্রু থাকা খুব দরকার শ্রাবণ, বুঝলি? কারণ এই খেলার আসল রাজা আমি আজলান চৌধুরী। আমি আমার শত্রু আর আমার চারপাশের সবাই শুধু আমার আঙুলের ইশারায় নাচে এক একটা কাঠের পুতুল ছাড়া কিচ্ছু না। আজলানের চোখের সেই লালচে খুনি চাউনি আর রাজকীয় চাল দেখে শ্রাবণের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে বুঝতে পারল আবরার ফাহাদ আর এলিনা চৌধুরী যেটাকে নিজেদের জয় ভাবছে, আসলে তারা আজলান চৌধুরীর সাজানো চতুর ফাঁদে পা রাখতে চলেছে।